দৃশ্যমান যমুনা রেল সেতু চলছে শেষ সময়ের ঘষামাজা। বিশ্বমানের প্রযুক্তি, আধুনিক প্রকৌশল ব্যবহার আর প্রায় 16,000 কোটি টাকা নির্মাণ ব্যয়। সব মিলিয়ে দেশের অন্যতম বড় এই স্থাপনা ঘিরে চওড়া হয়েছিল দেশের উত্তর জনপদের মানুষের স্বপ্ন। পুরোদমে চালু হলে সেতুটি ব্যবহার করে উত্তরাঞ্চল থেকে প্রতিদিন চলাচল করতে পারবে 38টি ট্রেন। 2016 সালের ডিসেম্বরে একনেক অনুমোদন আর 2020-এর নভেম্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এই রেল সেতুর। প্রকল্পের সমীক্ষায় বলা হয়েছিল নির্মাণ শেষে উত্তরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগে দূরত্ব কমবে, বাঁচবে সময়, সাশ্রয় হবে যাত্রীদের অর্থ। পরিকল্পনায় ছিল সেতুটির সুবিধা পেতে উত্তরাঞ্চল থেকে বগুড়া হয়ে সিরাজগঞ্জ রুট দিয়ে ঢাকায় ঢুকবে ট্রেনগুলো। দূরত্ব কমবে 100 কিলোমিটারের উপরে। শুধু তাই নয়, এ রুটে বিভাগীয় শহর রংপুরকেও যুক্ত করার পরিকল্পনার কথাও বলা হয়েছিল। তবে জাপানের প্রতিষ্ঠান জাইকার সহায়তায় যমুনা রেল সেতুর নির্মাণ কাজ প্রায় শতভাগ শেষ হলেও মুখ থুবড়ে পড়েছে উত্তরের রেলপথ তৈরির কাজ। কাজের দৃশ্যমান অগ্রগতি 0% প্রায়। কিন্তু কেন? প্রকল্প সূত্র বলছে, যে দুটি রেল রুটের কাজ ঝুলে আছে সেখানে অর্থায়নের জন্য ভারতের সঙ্গে চুক্তি ছিল, যার একটি বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্প। এছাড়া যমুনা রেল সেতু প্রকল্পের সঙ্গে প্রাসঙ্গিক রেল রুট পার্বতীপুর থেকে কাউনিয়া 57 কিলোমিটার রেলপথ মিটার গেজ থেকে ডুয়েল গেজে রূপান্তর প্রকল্প। 2018 সালের জানুয়ারিতে 6 বছর মেয়াদী এ প্রকল্প অনুমোদন হলেও নেই কোনো অগ্রগতি। ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে 1683 কোটি টাকার প্রকল্পে লাইন অফ ক্রেডিটের আওতায় ভারতের দেবার কথা ছিল 1376 কোটি টাকা। কিন্তু কেবল চুক্তি করে অর্থ ছাড় না দেয়ায় 2022 সালের 25 আগস্ট কেবল ভারতীয় পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েই দায় সেরেছে গেল আওয়ামী সরকার। বাস্তবতা হলো, প্রকল্পের মেয়াদ ফুরিয়ে গেলেও এখনো শুরু হয়নি নির্মাণ কাজ। আর বগুড়া সিরাজগঞ্জ রেলপথের কাজ 2018 সাল থেকে ঝুলে আছে কেবল জমি অধিগ্রহণ প্রক্রিয়ায়। ইন্ডিয়ান ফাইন্যান্সের প্রজেক্ট তো এটা একটু স্লো গোয়িং হবে, আর ডিটেল ডিজাইন ফেজে আছে আর কি। ডিটেল ডিজাইন পেলে, ডিটেল ডিজাইন এন্ড এস্টিমেট পেলে তারপরে মূল টেন্ডারে যাবে, তারপর ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাপয়েন্টমেন্ট হলে সেই অনুযায়ী তারা কাজ করবে। লাইন অফ ক্রেডিট বা এলওসি ঋণের শর্তে বলা হয়েছে এসব প্রকল্পের 75% অর্থায়নী হবে ভারত থেকে আর 25% দেবে বাংলাদেশ সরকার। তবে এখানেও প্রকল্পের 75% পণ্য সেবায় ভারত থেকে আমদানি করতে হবে মর্মে শর্ত জুড়ে দেয় ভারত সরকার। আওয়ামী লীগ সরকার সব শর্ত মেনে নেওয়ার পরও বাংলাদেশ রেলওয়ের এসব প্রকল্পে ভারতীয় অর্থায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দেশের রাজনৈতিক আদর্শ, মুক্তিযুদ্ধের আদর্শ কিংবা আমার উন্নয়নের আদর্শকে আমি জলাঞ্জলি দিতে পারি, এই ধরনের কোনো যদি প্রকল্প নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু সেটা একদিকে রাষ্ট্রের ক্ষতি হয় আর একদিকে রাজনৈতিক অসন্তুষ্টি তৈরি হয়। সরাসরি যেতে পারি না, আমাদেরকে রংপুর থেকে আবার একটা ছোট ট্রেন করে পার্বতীপুর অথবা সৈয়দপুর এই সমস্ত জায়গায় গিয়ে আমাদের ওই জায়গাগুলোতে যেতে হচ্ছে। তো এইটা তো একটা বিশাল ব্যারিয়ার। রংপুর যদি আমরা একটা বিভাগীয় শহর হিসাবে কল্পনা করি, তাহলে সেখানে যোগাযোগের ক্ষেত্রে সেই ধরনের ফ্যাসিলিটি তাকে দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকল্পের কাজে ভারতের হাত পা গুটিয়ে নেবার মানসিকতা প্রতিবেশী সুলভ নয়। এছাড়া রেলওয়ে সূত্র বলছে, প্রকল্পে কেনাকাটা, সমীক্ষা, অর্থব্যয় মূল্যায়নে ভারত নতুন করে কিছু শর্ত আরোপের কথা জানিয়েছে। তাহলে বাংলাদেশের জন্য কি হতে পারে বিকল্প সমাধান? জানতে চেয়েছিলাম সাবেক এই রাষ্ট্রদূতের কাছে। যে কোনো কারণেই হতে পারে তাদের সিদ্ধান্ত, সেক্ষেত্রে আমরা এই চুক্তিটা থেকে বেরিয়ে এসে আমরা মিউচুয়ালি এগ্রি করলাম যে ঠিক আছে এই চুক্তিটা আর কার্যকর থাকলো না, তখন আমরা তৃতীয় কোনো পক্ষ, জাপান হতে পারে, এডিবি হতে পারে, অন্য যে কেউই এই ধরনের সহায়তা করতে আগ্রহী, তাদের সাথে কথা বলে আমরা এই প্রকল্প বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে পারি। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতকে কয়েক দফা চিঠি দিয়েও এসব ঝুলে থাকা প্রকল্পের ব্যাপারে তাদের তরফ থেকে নাকি কোনো সদুত্তরই মেলেনি। তাই রেল কর্তৃপক্ষ ভাবছে সব প্রকল্প বাস্তবায়নে বিকল্প কোনো দেশ কিংবা উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তা নেওয়ার বিষয়টি। তবে আওয়ামী লীগের সঙ্গে ভারতের রেলওয়ে চুক্তির শর্ত অনুযায়ী সেক্ষেত্রে অনুমতি নিতে হবে ভারতেরই। এসব সমস্যা অন্তর্বর্তী সরকার সহসাই সমাধান করবে নাকি নির্বাচনের পরে নির্বাচিত সরকারের জন্য ফেলে রাখবে, সেটি এখন দেখার বিষয়। দিনাজপুরের পার্বতীপুর থেকে মোকাররম হোসাইন, এখন।